শমশের আলী খান বা রুকন খান সাহেবের ওই অনুমান কোনো কষ্টকল্পিত অনুমান নয়, শাশ্বত ব্যাপার। শাহনশাহর উদারতায় সনাতন সাহেবের দল দরবারে যে আনুগত্য প্রকাশ করলেন, দরবারের বাইরে এসে গায়ের ধুলোর মতোই বিলকুলই তা ঝেড়ে ফেললেন গা থেকে। গোয়েন্দার নজর এড়িয়ে তারা মোটামুটি কয়েকজন তৎক্ষণাৎ এক অজ্ঞাত আবাসে এসে ক্ষণিকের জন্য পুনরায় মিলিত হলেন এবং আকস্মিকী পরিস্থিতি ও তৎকারণে উদ্ভূত তাদের আশু করণীয় নিয়ে আলোচনা করতে লাগলেন। দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষায় তৈরি তাদের ওই ঐকান্তিক পরিকল্পনা এভাবে ফেঁসে যাওয়ার আফসোসে সকলেই পেরেশান ছিলেন। ব্যর্থতা আর লাঞ্ছনার নিদারুণ গ্লানিতে সবাই ছিলেন মুহ্যমান। মিলিত হওয়ার পরই সীমান্তরক্ষী রামচন্দ্র খান অত্যন্ত ক্ষোভের সাথে বললেন, মাননীয় সভাপণ্ডিত মহাশয়ের ওই চণ্ডালবৎ লাঞ্ছনা সবাই আপনারা নীরবে মেনে নিলেন, এর প্রতিবাদ কিছু করলেন না? সনাতন সাহেব বললেন, প্রতিবাদ? একেবারে ওইভাবে চোরের মতোই দরবার থেকে বের হয়ে যেতে হলো তাকে? শ্রীকান্ত সাহেব বললেন, একেবারে আসনটাই গেল তার। সনাতন সাহেব সার্বিক চিন্তায় পর্যদস্ত ছিলেন। এদের এই ফালতু কথায় জ্বলে উঠলেন তিনি। দাঁত পিষে বললেন, মাথাটাই যে যায়নি তার এই ঢের, এর উপর আরো চান? তা মানে বাঘের ডেরায় মাথা গলিয়ে মাথাগুলো যে ফিরিয়ে আনতে পারলেন সবাই, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেন। সভা পণ্ডিতের আসন যেভাবে সরাসরি আটকে গেলেন উনি, তাতে এ আলাউদ্দিন হোসেন শাহর মতো একজন বেওকুফ বাংলার তক্তে না থাকলে তার তো মাথা যেতই, আমাদেরও রেহাই ছিল না কারো। কেশব ছত্রী বললেন, ঠিক ঠিক ঠিক, এতে কোনো সন্দেহ নেই। কি সাঁড়াশি আক্রমণ! বেড়াজালে পড়ার মতো এমনভাবে আটকে গেলাম আমরা যে বেরিয়ে আসার এক বিন্দু ফাঁক কোথাও ছিল না। ওই সব ধুরন্ধর লোকেরা যে কি করে ইতোমধ্যে এতগুলো জ্বলন্ত প্রমাণ তথ্য জোগাড় করে ফেলল, আমি চিন্তা করেই পাচ্ছি না। রূপ সাহেব আক্ষেপ করে বললেন, আপদ্য ওরাই, ওদের জন্যে যত আমাদের বিপত্তি। ওরা এত চতুর আর এত তৎপর না হলে এ একটা অদূরদর্শী আর দকে চলা সুলতানকে চিৎ করতে বেশি সময় লাগে? অসহিষ্ণু কণ্ঠে যশোরাজ খান বললেন, কিন্তু আমি ভেবে পাচ্ছি না, এত গোপনীয়তা সত্ত্বেও হাটে হাঁড়ি ভাঙ্গার মতো আমাদের সব আয়োজন এমনভাবে ফাঁস হলো কি করে? এর জবাবে কেশব ছত্রী বললেন, গলার আওয়াজ আর কিছুটা বাড়িয়ে দিতে পারেননি? নিস্তব্ধ রাত, একটা সুই পড়লেও তার শব্দ আধা ক্রোশ দূরে যায়, সেখানে কিনা আপনি গোয়ালার হাঁক হাঁকতে লাগলেন। এ আমাদের মতো বেফাস বেহুঁশ লোকেরাই সকল যজ্ঞ পণ্ড করেছে যুগে যুগে। খোঁচা খেয়ে যশোরাজ খান ফোঁস করে উঠে বললেন, আর আপনি বা কোন হোঁসের পরিচয় দিলেন? কাঁধে চাদর কাঁধে আপনার আছে কিনা তাও খেয়াল করলেন না। ভাগ্যিস পরনের ধুতিখানায় খুলে ফেলে আসেননি। পাল্টা হামলায় যশোরাজ খান তাল হারিয়ে ফেলে আমতা আমতা করতে লাগলেন। যশোরাজ খান ফের বললেন, সৈনিক মানুষ আপনি, পরিস্থিতির প্রয়োজনে গেলেনই না হয় গঙ্গা স্নানের বেশে। নিজের ঢাল তলোয়ার আছে কিনা তা খেয়াল করে দেখবেন না? রূপ সাহেব রুক্ষকণ্ঠে বললেন, থামুন থামুন, আপনারা যা করেছেন তা নিয়ে আর আদিক্ষেতা করেন না কেউ। আমি তো দেখছি আমাদের সব ডাকসাইটে পণ্ডিতেরা জ্ঞান বুদ্ধির বহর নিয়ে যত ফালাই পারুন, সুলতানের ওই সব বকলম গোয়েন্দাদের কাছে একদম তারা শিশু। জ্ঞানের জোশে এক একজন এমন কাণ্ড করেছেন যা থেকে মাঠের একটা রাখালো তাদের পেটের খবর টেনে নিতে পারে। দামোদর সাহেব আহত কণ্ঠে বললেন, এক একজন বলতে আপনি কাকে কাকে বোঝাচ্ছেন? কার কথাই বা বলবো? মহাপণ্ডিত বিদ্যা বাচস্পতি মহাশয় বা এটা করলেন কি? জগদীশের মতো ওই রকম একটা বেওকুফ আর বেঈমানের উপর এমন গুরু দায়িত্ব দিয়ে বারবার তাকেই তিনি পাঠাতে গেলেন কোন বুদ্ধিতে? আমি তো দেখছি ওই জগদীশটা ধরা পড়াই সব কিছু ফাঁস হওয়ার মূল কারণ। গোয়েন্দার কাছে ওই বেটা উল্টাপাল্টা বলাতে আসল খবর বেরিয়ে গেছে। তার কথা সূত্র ধরে ওরা বাদবাকি সব খবর তালাশ করে বের করেছে আর এরকম শক্ত শক্ত প্রমাণাদি টেনে আনতে পেরেছে।
কেশব ছত্রী বললেন, ঠিক ঠিক, ওই বেটা বিশ্বাসঘাতকটাকে একবার কায়দা মতো পেলে কোন সুলতানের বাবা ওকে বাঁচায় তখন দেখব। অধৈর্য হয়ে সনাতন সাহেব বললেন, আরে রাখেন এসব ফালতু কথা, কাজের কথা নেই, কেবল এসব দোষারোপ। কেশব ছত্রী বললেন, আগে দোষ কারোরই কম নেই। নবদ্বীপের ওই ব্রাহ্মণরাই কি কম দায়ী এ ব্যাপারে? বরাবর তাদের এত করে বলে আসছি, আপাতত কিছুদিন চুপচাপ থাকুন সবাই, এসব কোনো আলোচনায় বাইরে কোথাও করবেন না। কিন্তু শুনলেন তারা কেউ? গাছে কাঁঠাল গোফে তেল, এ রাজ্যটা আমাদের ফের হতে যাচ্ছে এই সম্ভাবনা দেখেই আহ্লাদে ফুটি ফাটা হয়ে তারা মাঠে হাটে ঘাটে এমনভাবে ঢোল পেটা শুরু করেছেন যে তার ধাক্কা এখন নবদ্বীপ উপচিয়ে চারদিকে ছিটকে পড়ছে। নাও এখন মজাটা বোঝো। পাইক পেয়াদার পিটুনিতে রাজা হওয়ার স্বাদ তোমাদের কোথায় যায় আগামীকালই টের পাবে। সচকিত হয়ে উঠে কেশব ছত্রী বললেন, হাঁ হাঁ, সে কথাই তো ভাবছি আমি মুখ্যমন্ত্রী মশাই, ধরা পড়লেও কয়েকজনের নির্ঘাত তো প্রাণ যাবে। সনাতন সাহেব বললেন, শুধু ওই কজনেরই নয়, ওদের সাথে আরও অনেকেরই গোষ্ঠীর চিহ্নও থাকবে না। তাহলে সেই কথা বলার জন্যই তো আপনাদের আমি আসতে বললাম এখানে। ওসব অপরাধের হিসেব নিষেব থাক, ওদের জন্যই কি করা যায় সে কথাটাই আসুন। সকলে উদ্গ্রীব হয়ে বললেন, আগে বলুন বলুন। সনাতন সাহেব বললেন, এখানে আসার আগেই দুজন বিশ্বস্ত লোককে তড়িৎ গতিতে নবদ্বীপে পাঠিয়ে দিয়ে আমি এসেছি। তারা দ্বীপে গিয়ে নবদ্বীপ থেকে তাদের এ রাতেই সরে পড়তে বলবে। আশ্বস্ত হয়ে কেশব ছত্রী বললেন, ব্যাস ব্যাস, তাহলে আর চিন্তা নেই। সনাতন সাহেব বললেন, না, চিন্তা আছে। পথে কোনো বিঘ্ন ঘটায় তারা যদি খবর দিতে ব্যর্থ হয় তাহলে মৃত্যু ওদের নির্ঘাত। সমর্থন দিয়ে অনেকেই ব্যস্ত কণ্ঠে বললেন, হাঁ হাঁ, বিঘ্ন করতে পারেই তো। সুলতানের চরেরা যেরকম এখন তৎপর তাতে কিছুই নিশ্চিত করে বলা যায় না। সে কথাই বলছি, আপনাদের তো চেনা জানা অনেক লোক আছে, তাজি অশ্ব দিয়ে কিছু লোক আপনারাও পাঠিয়ে দিন নবদ্বীপে। কোন কর্মচারী বা চিহ্নিত হলে কেউ হলে কিছু কিন্তু চলবে না। অজ্ঞাত অখ্যাত বাইরের লোক হওয়া চাই। নানা পথে নানাজন খবর নিয়ে ছুটলে কেউ না কেউ সময় মতো দিতেই পারবে খবরটা। সঙ্গে সঙ্গে অনেকেই বললেন, ঠিক ঠিক। কিন্তু পরক্ষণেই মুখ চাওচাই করে তারা আবার শঙ্কিত চিত্তে বললেন, কিন্তু তেমন বিশ্বস্ত আর সাহসী লোক এই মুহূর্তে? সীমান্তরক্ষী রামচন্দ্র খান বললেন, কাউকে কিছুটি করতে হবে না। আজকে আমি এই রাতে আবার সীমান্তে ফিরে যাব। গতকালে শাহনশাহর সাথে আমার কথা হয়েছে, দরবারে ডাক পড়ায় দিনে যেতে পারেনি, সুতরাং রাতে যাওয়া নিয়ে আমার প্রশ্ন কিছু আসবে না। ওদিকে আবার আমাকে ঘাঁটানোর কোনো সাহসও মামুলি ওই গোয়েন্দাদের হবে না। আমার লোক লস্কর দিয়েই এ খবর তাদের পৌঁছে দিয়ে আমি সীমান্তে যাব। সকলেই ম্লানমুখ উজ্জ্বল হয়ে উঠল। সনাতন সাহেব অত্যন্ত খুশি হয়ে বললেন, চমৎকার চমৎকার, তাহলে তার কোনো কথাই নেই। আজ রাতে সবাই ওরা নবদ্বীপ ত্যাগ করে বাঙালা মুলুকের বাইরে চলে যাক, এই ব্যবস্থাটা দয়া করে আপনিই তাহলে করেন। রামচন্দ্র খান বললেন, অবশ্যই, তার বলতে হবে না। কেশব ছত্রী বললেন, খবরটা তারা পেলেন কিনা সেটা নিশ্চিত করে তবে আপনি যাবেন কিন্তু। সীমান্তরক্ষী এই জবাবে ঈষৎ হেসে বললেন, আমি কি আর জগদীশ, এত কাঁচা ভাবছেন কেন আমাকে? সনাতন সাহেব বললেন, বেশ বেশ, আর তাহলে অন্য কোনো কথা নয়, এখনকার মতো কথা আমাদের শেষ। আপনি সত্য যাত্রা করুন, আমরাও যার যার মতো এখনই ঘরে ফিরি। পরিবেশ এখন গরম, বলা যায় না কখন কার খোঁজ পড়ে আর গোয়েন্দা কখন কোথায় সন্ধান করে বেড়ায়। এ কথায় সকলেই সন্ত্রস্ত হয়ে উঠলেন এবং সঙ্গে সঙ্গে বললেন, তাই তাই, চলুন শিগগির আমরা ঘরে ফিরি। ক্ষণিকের মধ্যেই সবাই তারা বিচ্ছিন্ন হয়ে গেলেন এবং এক একজন এক এক দিকে আধারে গা মিশিয়ে দিলেন। শমশের আলী গোয়েন্দার অন্তর্দৃষ্টি আছে। পরের দিন যথাসময়ে সালার হৈতন খান সশয়নে নবদ্বীপে পৌঁছে দেখলেন তার তালিকাভুক্ত একজন লোকও নবদ্বীপে নেই। বড় বড় তালা ঝুলছে প্রত্যেকের দুয়ারে। বিক্ষুব্ধ সেনাপতি পিরুলিয়ার তামাম ফৌজ নবদ্বীপে এনে কিছুদিনের জন্য স্থায়ীভাবে মোতায়েন করে দেওয়ার ফলে উজিরে আজমের কথাটাও ফলল।
আতঙ্কগ্রস্ত ব্রাহ্মণদের রাজা হওয়ার খোয়াবটা বিলকুলই ছুটে গেল। অন্য কথায়, যথাসময়ে যথাযথ পদক্ষেপ নেয়ার কারণে চরম এক মুসিবত থেকে বাঙ্গালার এই সালতানাত অল্পতেই মুক্তি পেল। সরকি ভাই, ও সরকি ভাই, আরে ও বললম দা, শুনেন শুনেন, একটু শুনেন। শাহী প্রাসাদের সদর ফটকে কর্তব্যরত প্রহরীদের একজন ফটক ছেড়ে খানিকটা বাইরের দিকে এসে ঘোরাফেরা করছিল। ডাক শুনে সে ময়দানের দিকে তাকালো। তাকিয়ে এসে দেখল অচেনা এক আদমি অত্যন্ত ব্যস্তভাবে ফটকের দিকে আসছে আর হাত তুলে ডাকছে। আদমিটা কাছে আসতে তার সুরাত আর লেবাস দেখে তাজ্জব হলো প্রহরীটা। সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি লম্বা এক হাড্ডিসার মানুষ। তার হাড় চামড়ার মাঝখানে মাংস নামক পদার্থটি আদৌ কিছু আছে বলে বিশ্বাস করার কোনো উপায় নেই। মোটা হাড়ে চামড়ার আবরণ থাকার কারণেই গৌর ফেরে উঠে আসা কঙ্কালের অপবাদটা সে কোনো মতে এড়িয়েছে। রোদে পড়া তামাটে চেহারা, লম্বাটে মুখ ভর্তি লাওয়ারিশ দাড়ি, পরনে তার আধময়লা পায়জামা আর ইঁদুর কাটা আচকান। আচকানের উপর দিয়ে চাদর মাফিক অন্য একটা আধময়লা বস্ত্রখণ্ডে তার বুক পিঠ ঢাকা। এক হাত তার চাদরের মধ্যে গুটানো, অন্য হাতে মাথা বাঁকানো মোটা এক বেতের লাঠি। অদ্ভুত সম্বোধন করে লোকটাকে ব্যস্তভাবে আসতে দেখে প্রহরীটা বিস্মিত কণ্ঠে বললেন, আরে এই যে, এদিকে আসছো কোথায়? আগন্তুকটা ব্যস্ত কণ্ঠে বলল, এই আপনার কাছেই বললম দা, মানে সরকি ভাই। প্রহরী এবার রুষ্ট কণ্ঠে বললেন, কি বললে? সরকি ভাই? কে সরকি ভাই? ঢোক চিপে আগন্তুক ফের বলল, যে আজ্ঞে আপনি। সরকি ভাই না হলে তাহলে বললম দা। প্রহরী আরও ক্ষিপ্ত কণ্ঠে বলল, তবে রে, মস্করা করতে এসেছ? ভাগো ভাগো শিগগির এখান থেকে। হাতের বল্লম শক্ত করে চেপে ধরল প্রহরী। আগন্তুক ওই একই রকম ব্যস্ত কণ্ঠে বলল, তবা তবা তবা, না 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 না, মায়েরি মায়েরি, মস্করা নয় দাদা ভাই, এক ফোঁটাও মস্করা নয়। মস্করা নয়? আমার নাম সরকি বললম। না না, আপনার নাম হবে কেন? আমি আপনার ওই হাতিয়ার দেখে বলছি, ওটাকে তো এরকমই কিছু একটা বলে। ফেরে আর কি, এটার নাম বললম বলে আমার নামও বললম? কি মুশকিল! আপনার নাম তো জানি না আমি দাদা ভাই, এ নিয়ে বড় পেরেশান আছি। জলদি যদি বলুন দেখি নামটা আপনার কি? আমার নাম? আমার নাম তোমার কাম কি? আদাব দেব না সালাম দেব সেটা স্থির করতে হবে তো। মানুষ দেখলে সবার আগে ও কাজটাই করতে হয়। প্রহরীটা বিস্মিত হয়ে বলল, আরে এ বেটা বলে কি রে, বিলকুল আওয়ারা নাকি? এই এই মিয়া, এখানে তুমি এলে কোথেকে? সে কথা পরে হবে দাদা ভাই, দয়া করে নামটা ঝটপট বলুন। আদাবটা আমার মিসমার হয়ে যাচ্ছে যে। আপনি মুসলমান না হিন্দু? খবরদার! হিন্দু মানে? হিন্দু হতে যাব কেন আমি? একজন ইমানদার মুসলমানকে হিন্দু বলতে চাও তুমি? ভাগো ভাগো। আগন্তুকের শুকনো মুখে রক্ত ফিরে এলো। সে খোঁজ দিলে বলল, হ্যাঁ সাজবাদ, আপনি একজন মুসলমান? একজন মানে? আমার 14 পুরুষ মুসলমান। সাব্বাস সাব্বাস, ঠিক লোক পেয়েছি। তা মিয়া ভাই, ওই যে ওরা, ওই যে বড় দরজার কাছে সরকি হাতে ওরা। আগন্তুক ফটকের পাশে জমায়েত প্রহরীদের প্রতি ইঙ্গিত করল। জবাবে এই প্রহরী বলল, ওরাও মুসলমান। আলহামদুলিল্লাহ, আর তাহলে কোনো ভয় নেই। বলতে বলতে আগন্তুক তার গায়ের আবরণ গুটিয়ে ফেলল। আবরণের তলে এক হাতে ধরা এক ঝুঁটিওয়ালা লাল রঙের তুর্কি টুপি বের করে ত্রস্ত হস্তে মাথায় এঁটে নিল এবং লাঠির উপর ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াল। তারপর কেতাদুরস্তভাবে আসসালামু আলাইকুম বলে মুসাফা করার জন্যে হাত বাড়িয়ে দিল। আলাপ্রত এ প্রহরীটাও হুঁশবুদ্ধি নিতান্তই নিম্নমানের ছিল। আগন্তুকের কাণ্ড দেখে সে অনেকটা ভড়কে গেল। ক্ষীণকণ্ঠে সালাম নিয়ে সে কেবলই ভাবতে লাগলো, কে লোক, পাগল না অন্য কিছু? আচমকা তার ঘাড়ের উপর পড়বে না তো? তালগাছের মতো বিজাই যা লম্বা। মুসাফার হাতের দিকে না তাকিয়ে সে চকিতে একবার সঙ্গীদের দিকে তাকালো। সঙ্গীরা তার অনেকটা দূরে ছিল এবং কি একটা বিষয় নিয়ে তারা আলোচনায় মশগুল ছিল। এদিকে কারো ভ্রুক্ষেপটিও ছিল না। ডাক দিতে মনে বাঁধল প্রহরীর। সে আবার সাহস সঞ্চয় করে নিয়ে শক্ত হয়ে দাঁড়ালো এবং শক্ত কণ্ঠে বলল, এই মিয়া, এত সব ভড়ং করছো কেন?
বাড়িয়ে দেয়া হাতটা গুটিয়ে নিতে নিতে আগন্তুক হতাশ কণ্ঠে বলল, ভড়ং? ভড়ং কি দাদা ভাই? তবা তবা, ভাই ভাই, স্রেফ ভাই। এই যে ফের ভড়ং করছো? ভাই, দাদা, হিন্দু, মুসলমান এসব কি? খেয়াল হতে আগন্তুক ফের ব্যস্ত কণ্ঠে বলল, ও হ্যাঁ হ্যাঁ, দেশের রাজা এখন কে মিয়া ভাই, হিন্দু না মুসলমান? তাজ্জব, এ কোন চিড়িয়া রে? হিন্দু মুসলমান মানে? কেন, নবদ্বীপের বামুনেরা নাকি এ রাজ্যটা নিয়ে নিয়েছে? নিয়ে নিয়েছে? লহমাখানেক স্তব্ধ হয়ে আগন্তুকের মুখের দিকে চেয়ে রইল প্রহরীটা। এরপর গোস্বা ভরে বলল, আর এই মিয়া, নেশা করে এখানে এসেছো কেন? নেশা? কয়ছুলুম টেনে এনেছ? তবা তবা, ও হারামচির জিন্দেগিতে ছুঁইনি আমি কোনোদিন। ছনিত ভর দুপুরে খোয়াব দেখছো কেন? আরে মিয়া ভাই, খোয়াব নয়, খোয়াব নয়, এ কথাই শুনেছি আমরা ওদিকে। নেয়নি তাহলে এখনো? নেবে মানে? ছেলের হাতে মোয়া? আগন্তুকটি আশ্বস্ত হয়ে বলল, ও তাহলে পরে নেবে। যাক বাবা, আপাতত বাঁচা গেল। এখন একটু কন্ত মিয়া ভাই, রাজবাড়িটা কোন দিকে? রাজবাড়ি মানে সুলতানের থাকার ঘর। সে তো ওই ভেতরে, ওই বড় দুয়ারের ভেতরে। আগন্তুক ফটকের দিকে ইঙ্গিত করল। হতবুদ্ধি প্রহরীটা সায় দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, একদম ভেতরে। খুশি হয়ে আগন্তুকটি রওনা হতে গেল। তা দেখে প্রহরীটা চমকে উঠে বলল, এই এই কই যাও তুমি? আগন্তুক ঝুটমুট জবাব দিল, আমার ভাইয়ের কাছে। তোমার ভাই? সে থাকে কোথায়? ওই সুলতানের বাড়ির পাশে। সুলতানের বাড়ির পাশে? পথে একজন বলল তো, একদম লাগালাগি বাড়ি। তার মানে কি করে তোমার ভাই? আমি এখন তা জানি না, জেনে নিয়ে আবার যাবার পথে বলবো সব। যাবার পথে বলবে? জরুর জরুর, বলবো না মানে? আপনি আমাকে ঠিকানা বলে দিলেন, আর আপনাকে আমি বলবো না? তাই নামটা কি মিয়া ভাইয়ের? আমার নাম? হ্যাঁ, যাবার পথে তালাশ করব কি বলে? তাছাড়া একজন উপকারীর নাম জানাটা ভালো। আমার নাম জনাব আলী। জনাব আলী? হ্যাঁ, তোমার নাম? আমার নাম হুজুর আলী। হুজুর আলী? স্রেফ হুজুরই বলতে পারেন, সবাই তাই বলে। সবাই তোমাকে হুজুর বলে? বলেই তো, হুজুর হুজুরই বলে, আপনিও তাই বলবেন। আমি তোমাকে হুজুর বলবো? আরে, হুজুরকে হুজুর বলবেন না, বলবেন কি, উঠতে বসতে বলবেন। বটে, এখন যাই, ফিরে এলে বলবেন। হুজুর আলী ফের ফটকের দিকে এগোতে গেল। প্রহরী জনাব আলী লাফিয়ে উঠে বলল, তবে রে মতলববাজ, আমার সাথে মশকরা? ভাগো ভাগো, বাঁচতে চাও তো ভাগো চলতি, নইলে। জনাব আলী বল্লম তুলতে গেল। কিছুমাত্র বিচলিত না হয়ে হুজুর আলী বলল, আরে মিয়া, ডর দেখাও কারে? জানো আমি লোকটাকে? একজন তা বড় লোকের ভাই, খুদ সুলতান তাকে খাতির করেন। আমার সাথে বেয়াদবি করবে তো মাথাটাই যাবে তোমার। জনাব আলী বল্লম তোলা আর হল না। সে আবার নরম কণ্ঠে বলল, তাহলে তোমার সেই তা বড় ভাই থাকে কোথায়? ঠিক ঠিক বলবে তো? আরে গজব, বললামই তো, সুলতানের মাকানের পাশে আমার শেরওয়ানি ওস্তাদের মাকানে থাকে, একদম লাগালাগি ঘর। লাগালাগি ঘর? হ্যাঁ, সুলতান আর শেরওয়ানি ওস্তাদের বাড়ি শুনেছি একদম লাগালাগি। গেলে আমি তালাশ করে বের করব। সরো সরো, বড্ড দেরি হয়ে গেল। বলেই হুজুর আলী প্রায় দৌড়ের উপর ফটকের দিকে ছুটতে লাগল। পুনরায় চমকে উঠে চরারবেলি তার পেছনে ছুটতে ছুটতে তার হাঁকতে লাগলো, পাকড়ো উসকো, পাকড়ো পাকড়ো। এতক্ষণে অন্যান্য প্রহরীদের নজর পড়ল হুজুর আলীর উপর। হুজুর আলীকে বিপুল বেগে ফটকের দিকে আসতে দেখে আরও কয়েকজন প্রহরী হৈ হৈ করে ছুটে এসে ঘিরে ধরল হুজুর আলীকে। এরপর তারা জনাব আলীকে ফৌজি কায়দায় প্রশ্ন করল, কন হ্যায়, কন হ্যায় ই আদমি? জনাব আলী ব্যস্ত কণ্ঠে বলল, হুজুর হুজুর। তাদের একজন বলল, হুজুর কিয়া মাংতা হে ইয়ে হুজুর? জনাব আলী বলল, শিরওয়ানি শিরওয়ানি, শিরওয়ানি কো মাংতা। শিরওয়ানি মাংতা, কিয়া তাজ্জব। অতপর একজন প্রহরী ফস করে বলল, নেহি নেহি, শিরওয়ানি নেহি, তব আজকান মাংতা। আজকান? देखिए ना, ये आजकान तिला चुरा ने काट लिया। नया आजकान मांगता है जरूर।
প্রহরীদের দলপতি এগিয়ে এলেন এতক্ষণে। এসে তিনি হুজুর আলীকে রুক্ষ কণ্ঠে বললেন, আরে এই মিয়া, আজকান শিরোয়ানি এসব কি? এসব তোমাকে কে দেবে এখানে? দিশার হয়ে হুজুর আলী বলল, আরে তাজ্জব, এ তো এক জব্বর পাগলের দলে এসে পড়েছি। আজকান শিরোয়ানি মাংতে এসেছি আমি। দলপতি বললেন, তবে? আমার ওস্তাদ শিরোয়ানি সাহেবকে তালাশ করতে এসেছি। কোথায় থাকেন তিনি? হাই মুসিবত, বললামই তো, সুলতানের মাকানের পাশে। সুলতানের মাকানের পাশে? তার ঘরের সাথে লাগানো ঘর, দুজনের চালের পানি এক জায়গায় পড়ে। সরো সরো, রাস্তা দাও। আবার এগোতে গেল হুজুর আলী। দলপতি তার পথ আগলে বললেন, কোথায় যাবে? ওই সুলতানের মাকারে তো যায় আগে। সুলতানকে জিজ্ঞেস করলেই তিনি আমাকে সঠিক জায়গায় নিয়ে যাবেন। সুলতানের মাকানে গেলে সুলতানকে পাবে? দলপতি মুচকি হাসলেন। হুজুর আলী অধৈর্য হয়ে বলল, আরে সুলতান বাড়িতে না থাকলে তার বউ বাচ্চা কাচ্চা কেউ না কেউ তো আছে বাড়িতে। ঘরে তালা দিয়ে সবাই তো আর পাড়া বেড়াতে যায়নি। তাদের জিজ্ঞেস করলেও তারা আমাকে লোক দিয়ে সঠিক জায়গায় পৌঁছে দেবে। পুনরায় মুচকি হেসে দলপতি বললেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দিচ্ছি। বলেই তিনি প্রহরীদের ইঙ্গিত করলেন। ইঙ্গিত পেরে প্রহরীরা গড়মড় করে হুজুর আলীকে চেপে ধরল এবং তাকে পিঠ মোড়া করে বাঁধতে লাগল। আঁতকে উঠে হুজুর আলী বলল, সে কি, তোমরা আমাকে বাঁধছ কেন? দলপতি মস্করা করে বলল, না বাঁধলে তোমাকে সঠিক জায়গায় নিয়ে যাব কি করে? দৌড় দাও যদি। কেন দৌড় দেব কেন আমি? গারদে কেউ খুশি মনে যেতে চায়? গারদ? ফাটক, কয়েদখানা। কেন কেন, সেখানে কেন? ওইটাই তো সঠিক জায়গা তোমার। খবরদার খবরদার, হুঁশিয়ার, ভালো হবে না বলছি। খামোশ, গোলমাল করলে তোমার ওই হাতের লাঠি তোমার পিঠে ভাঙব, আহাম্মক কাহাকার। অতঃপর দলপতি প্রহরীদের বললেন, নিয়ে যাও, এই উন্মাদটাকে নিয়ে গিয়ে ওই থামের সাথে বাঁধো, আর এরপর কয়েদখানায় খবর দাও, তারা এসে নিয়ে যাক এই উল্লুকটাকে। কাজী সাহেব বিচার করে যা বোঝেন তাই করবেন। প্রহরীরা হুজুর আলীকে ঠেলতে ঠেলতে নিয়ে গিয়ে থামের সাথে বাঁধল। হতবুদ্ধি হুজুর আলীর সামনে চিৎকার করতে লাগলো, ওস্তাদ, ও শিরোয়ানি ওস্তাদ, আপনাদের হুজুরের সাথে কি সব বেয়াদবি করছে এসব রাস্তা পথের লোকেরা? ও শিরোয়ানি ওস্তাদ। ঠিক এই সময় অন্দরমহলের হুকুমবরদার কুদরত খাঁ ফটক পেরিয়ে বাইরের দিকে যাচ্ছিল। শিরোয়ানি শব্দটা কানে পড়তেই সে ফটকের উপর থমকে দাঁড়িয়ে গেল। থামের সাথে বাঁধা লোকটায় শিরোয়ানি শিরোয়ানি করছে দেখে সে তার কাছে এসে সবিস্ময়ে প্রশ্ন করল, এই লোক শিরোয়ানি মানে? কোন শিরোয়ানি? কাকে ডাকছো তুমি? হুজুর আলী আকুল কণ্ঠে বলল, মক্তবের ওস্তাদ, আমাদের মক্তবের ওস্তাদ শিরোয়ানি। মক্তবের ওস্তাদ? জি, বড় ওস্তাদ, বড় ওস্তাদ। একটু চিন্তা করে কুদরত খাঁ ব্যস্ত কণ্ঠে বলল, মক্তবের ওস্তাদ মানে আগে যিনি মক্তবে কাজ করতেন? জি জি, ওই লোক। তুমি তার খোঁজে এসেছ? হ্যাঁ হ্যাঁ, তারই খোঁজে। কোথা থেকে এসেছ তুমি? ওই কর্ণ সুবর্ণ থেকে। কর্ণ সুবর্ণের পাশের গা মুরাদপুর থেকে। কুদরত খাঁর খেয়াল হলো খাওয়াত গিয়ে শিরোয়ানি সাহেব কর্ণ সুবর্ণের মক্তবে কিছুদিন কাজ করেছেন বলে তার জানা আছে। পুনরায় তাই কুদরত খাঁ সাগ্রহে প্রশ্ন করলেন, তা তার কাছে কি জন্য এসেছ? আমার ভাইয়ের তালাশে। শুনেছি আমার ভাই নাকি তার কাছেই আছে। তোমার ভাই? নাম কি তার? আলাজাদ। আলাজাদ। চমকে উঠল কুদরত খাঁ। সে সবিস্ময়ে বলল, আলাজাদ তোমার ভাই? জরুর 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 আমার ভাই। কি তাজ্জব, কি তাজ্জব। বলতে বলতে কুদরত খাঁ প্রহরীদের দলপতিকে লক্ষ্য করে বলল, এ কাকে আপনারা বেঁধেছেন? কুদরত খাঁকে প্রহরীরা সকলেই চিনত। শাহী মহলে কুদরত খাঁর জিয়াদা প্রতিপত্তির জন্যে সকলেই সমীহ আর ভয় করত কুদরত খাঁকে। দলপতি তাই ভড়কে গিয়ে বললেন, কাকে মানে? আপনি কি বলছেন খাঁ সাহেব? কুদরত খাঁ সন্ত্রস্ত কণ্ঠে বললেন, শিগগির শিগগির খুলে দেন এর বাঁধন। শাহনশাহর কানে গেলে গরদান নিয়েই টানাটানি শুরু হবে আপনাদের। সে কি, ইনি তাহলে? যে লোকের ইনি ভাই, একে অপমান করার কথা শাহনশাহ তক যাওয়ার গরজই পড়বে না। এ কথা ছোটি মালিকার কানে গেলে নকরি কারও থাকবে না।
দলপতি সহকারে প্রহরীরা সবাই এবার একসাথে চমকে উঠল। অত্যন্ত শঙ্কিত হয়ে সমস্বরে বলল, দোহাই খাঁ সাহেব, আমরা বেকসুর, আমরা চিনতে পারিনি। বলতে বলতে দলপতি ছুটে গিয়ে হুজুর আলীকে মুক্ত করে দিলেন এবং সবিনয়ে ক্ষমা চাইতে লাগলেন। এদের ব্যস্ততা দেখে হুজুর আলী ফের সঙ্গে সঙ্গে খুশি হল। সে যে একজন দামি লোক এটা বুঝতে পেরে গর্বে সে ফুলে উঠল। তামাম গঞ্জনা ভুলে গিয়ে গায়ের ধুলা ঝাড়তে ঝাড়তে সে খোঁজ দিলে বলল, কেন? আমি বলিনি আমি একজন তা বড় লোকের ভাই? আমার সাথে মশকরা, এখন মজা বোঝো? হুজুর আলী হাসতে লাগল। প্রহরীদের বোঝার কিছুই ছিল না। এমন একটা বদ্ধ পাগল যে এত দামি লোক, এটা বুঝতেই তখন সবাই হয়রান। এরই জন্য তাদের সামনে এত বড় মুসিবত, এটা ভেবেই তারা তখন পেরেশান। আপদটা যত শিগগির সরে গেলেই এখন তারা বাঁচে। এলোমেলো লেবাস টেনে টুনে ঠিক করে হুজুর আলী কুদরত খাঁর কাছে এসে বলল, আপনি আমার ভাইকে চেনেন? কুদরত খাঁ সমীহ করে বলল, জি জি, খুব চিনি। তাহলে চলুন তো দেখি, তার কাছে নিয়ে চলুন তো আমাকে। আলবৎ আলবৎ, আপনি আসুন আমার সাথে। কুদরত খাঁ বাইরের দিকে হাঁটা দিল। তা দেখে হুজুর আলী ফের থমকে গিয়ে বলল, সে কি, ওদিকে কেন? শেরওয়ানি ওস্তাদের মাকান নাকি এইদিকে, মানে সুলতানের মাকানের পাশে? কুদরত খাঁ বুঝল আলাজাদের ভাই হলেও এ লোক একজন নিতান্তই কম বুদ্ধির গো গায়ের মানুষ। তবে লোকটা যে সহজ সরল, এতটা দুর্ব্যবহারের পরও তাকে আবার প্রহরীদের সাথে হাসি মুখে কথা বলতে দেখে সে বুঝেছে। তাই অধিক কথায় না গিয়ে সে সংক্ষেপে বলল, আরে বাপু, সুলতানের মাকান বলতে তো আরে ভেতরের অন্দর মালটুকু নয়, এই প্রাচীর ঘেরা শাহী প্রাসাদটা গোটাটাই মাকান। আসুন, আপনাকে আমি সেখানেই নিয়ে যাচ্ছি। তখনই আবার খুশি হয়ে হুজুর আলী বলল, তাই? বেশ বেশ, তাহলে চলুন। কুদরত খাঁর পিছে পিছে বিদেয় হল হুজুর আলী। হাঁফ ছাড়ল প্রহরীরা। খাওয়াজগি শিরওয়ানি সাহেব মাকানেই ছিলেন। হুজুর আলীকে সঙ্গে করে কুদরত খাঁ সেখানে এসে হাজির হলে সংবাদ পেয়ে বেরিয়ে এলেন শিরওয়ানি সাহেব। শিরওয়ানি সাহেবকে দেখে হুজুর আলী উৎফুল্ল কণ্ঠে বলল, এই এই আসল লোক পেয়েছি। বলেই সে শিরওয়ানি সাহেবের সামনে এসে লম্বা এক সালাম দিল। অস্ফুট কণ্ঠে সালাম নিয়ে শিরওয়ানি সাহেব স্থির নজরে হুজুর আলীর মুখের দিকে চেয়ে রইলেন। হুজুর আলী সঙ্গে সঙ্গে হাসি মুখে বলল, আমাকে চিনতে পারছেন না ওস্তাদ? আমি হুজুর আলী, আপনার তালেবে এলেম। আলাজাদ তখন মাকানে ছিল না। শমশের আলী নিজের কক্ষে কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। উঁচু গলার কথা শুনে তিনিও তার কক্ষ থেকে বেরিয়ে এলেন এবং অবাক হয়ে এ আজব লোকটিকে দেখতে লাগলেন। হুজুর আলীর কথার প্রেক্ষিতে শিরওয়ানি সাহেব চিন্তিত কণ্ঠে বললেন, হ্যাঁ হ্যাঁ, চেনা চেনাই লাগছে একটু। তোমার মাকানটা যেন কোথায়? ওই যে ওস্তাদ, ওই মুরাদপুরে, কর্ণ সুবর্ণের পাশে যে গাঁটা। মুরাদপুরের নাম শুনে শিরওয়ানি সাহেব উৎসাহিত হয়ে উঠলেন এবং সাগ্রহে ফের প্রশ্ন করলেন, মুরাদপুর মানে আল আজাদের মাকান সেই মুরাদপুর? জি জি, আমি আল আজাদের ভাই, মুরাদপুরের মোহতার আলীর ভাস্তে। আর আজাদকে আপনার মক্তবে ভর্তি করে দিলেন যে মোহতার আলী সাহেব, আমি তারই ভাস্তে। আমিও তো তখন আপনার মক্তবে ছিলাম। শিরওয়ানি সাহেবের এবার সবকিছুই খেয়াল হলো। এই হুজুর আলী সত্যিই তার ছাত্র ছিল, কয়েকদিনের ছাত্র। অনেকটা পাগল আর একেবারে হুঁশবুদ্ধি কম হয়, ইলেম হাসিল তার হয়নি। মক্তবে কয়েকদিন অমনি অমনি ঘোরাফেরা করার পর মক্তব সে ছেড়ে দেয়। এরপরে একবার তিনি শোনেন হুজুর আলী পুরোপুরি পাগল হয়ে গেছে। বেঁধেও তাকে আর রাখা যাচ্ছে না, রাখতে হয়েছে কয়েকদিন। এই সেই হুজুর আলী। খেয়াল হতেই শিরওয়ানি সাহেব ব্যস্ত কণ্ঠে বললেন, আরে তুমি সে হুজুর আলী? জি ওস্তাদ, জি। মোতাহার আলীর ভাস্তে? মোতাহার আলীর ভাস্তে। হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। কি তাজ্জব, তুমি! তা তোমার নাকি মাথায় কি একটা গোলমাল দেখা দিয়েছিল? হুজুর আলী শশব্যস্তে বলল, সেরে গেছে ওস্তাদ, সেরে গেছে। মজবুত এক দাওয়াই খেয়ে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। আমি এখন বিলকুল এক সমজদার আদমি। আচ্ছা, সে যে আপনি আলাজাদকে নিয়ে অন্য মক্তবে চলে গেলেন ওস্তাদ, এরপর আর কোনো সাক্ষাৎ নেই। কতদিন পর আবার এই যে দেখা, তাই না ওস্তাদ? হ্যাঁ হ্যাঁ, তাই। তা তোমাদের বাড়ির খবর কি? সবাই ভালো আছেন তো?
জি ওস্তাদ, সবাই ভালো আছেন, কেবল ওই চাচিটাকেই থামিয়ে রাখা যাচ্ছে না। চাচিটা? আলাজাদের আম্মা? আলাজাদের জন্যে উনি জব্বর কান্নাকাটি করছেন। কেন কেন? আলাজাদকে ফিরিয়ে নিয়ে যেতে হবে যে, আর উনি আজাদকে এখানে থাকতেই দেবেন না। সে কি, দেবেন না? কেন দেবেন? এ শহরে হিন্দুরা যে নিয়ে নিচ্ছে। হিন্দুরা নিয়ে নিচ্ছে? আমরা তো শুনলাম নিয়েই নিয়েছে। এখানে এসে কেবল শুনছি এখনো নেয়নি। কোথায় শুনলে এ কথা? আমাদের ওদিকে। এ নিয়ে তো ওদিকে হইচই পড়ে গেছে। নবদ্বীপের দেখা দেখি আমাদের এলাকার হিন্দুরাও বলা বলি করছে এদেশ এখন তাদের, মানে তাদেরই হবে, নাকি হয়ে গেছে এখন, এসব কথা। বলো কি? তাহলে সত্যি এদেশ তাদের হয়নি ওস্তাদ? না, হয়নি। তাহলে অল্প দিনেই হবে, তাই নয় ওস্তাদ? কেন তা হবে কেন? আর তাদের হবে কেন? সে ভয় আর নেই। হুজুর আলী গম্ভীর হল। কিঞ্চিৎকাল নীরব থেকে সে নিষ্প্রভ কণ্ঠে বলল, ভরসায় বা কি আছে ওস্তাদ, হতেও তো পারে আবার। তা সে যা হয় হোক গে, আর আজাদকে ডাকুন ওস্তাদ, আমি ওকে নিয়ে যাব।